হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি কলোয়েডাল কেমিস্ট্রি। আজকে আমার শেষ ক্লাস এই চ্যাপ্টারের উপরে। তো এই যে টপিক যেটা বাকি ছিল সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ অ্যাভোগাড্রোস নাম্বার বাই পেরেন্টস মেথড। তো এটা আর স্লাইড বানানো সম্ভব হয়নি, আমি ডাইরেক্ট আমার খাতা থেকেই তোমাদেরকে তৈরি করে পাঠিয়ে দিচ্ছি। আমি এটা ছবি তুলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এই নোটটা। তো যদি কোথাও পরবর্তীকালে বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। তো এখানে যেটা যে প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমরা অ্যাভোগাড্রো নাম্বার ডিটারমাইন করব সেই প্রপার্টিটা হচ্ছে ব্রাউনিয়ান মোশন। তো কি লিখেছি সেই লেখাটা আগে খেয়াল করো। আমি লেখাটা রিডিং পড়ে যাচ্ছি, তাহলে আমার হ্যান্ড রাইটিংটা বুঝতেও তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে কলয়েডাল পার্টিকলস আর ফাউন্ড টু এক্সিকিউট র্যান্ডম জিগজ্যাগ সিজলেস মোশন নোন অ্যাজ ব্রাউনিয়ান মোশন। তার মানে কি, কলোডীয় কণাগুলো ইতস্তত ঘুরে বেড়ায় এদিক ওদিক, সেটাকে ব্রাউনীয় গতি বা ব্রাউনিয়ান মোশন বলা হয়। This is due to the molecular impacts from the medium on all sides of the dispersed colloidal particle. Colloidal particle যেগুলো dispersed হয়ে রয়েছে সেখানে কি হয়, ডিসপারশন মিডিয়ামের যে মলিকিউলগুলো তার উপর নানা দিক থেকে চাপ সৃষ্টি করে। এই চাপটা কি আনইভেন চাপ। এই আনইভেন চাপ হওয়ার জন্য সবসময় একটা রেজাল্ট্যান্ট ভেক্টর থাকে এবং এই রেজাল্ট্যান্ট ভেক্টরের কারণেই তারা ছুটে বেড়ায়। Brownian motion decreases with increase in dimension of the colloidal particle as well as with the viscosity of the dispersion medium. এই যে ব্রাউনীয় গতি, এই যে ছুটে বেড়ানোর বিষয়টা, কতটা জোরে ছুটবে, এটা দুটো বিষয়বস্তুর উপর নির্ভর করে, যেগুলো বাড়লে ব্রাউনীয় গতি কমে যায়। একটা হচ্ছে পার্টিকেল সাইজটা যদি বড় হয়, আর দ্বিতীয়টা হচ্ছে মিডিয়ামের যদি ভিসকোসিটি বেশি হয়। ন্যাচারালি বেশি ভিসকাস মিডিয়ামে তারা কম জোরে ছুটবে, আর বড় সাইজে বড় হলেও কম জোরে ছুটবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে একটা গ্যাসিয়াস সিলিন্ড্রিক্যাল কলামকে কল্পনা করে নেব। সেখানে কিভাবে একটা পার্টিকুলার জায়গায় চাপ সৃষ্টি হয় এবং চাপের ফলে যে ফোর্সগুলো অ্যাপ্লাইড হয় সেটা দেখব। সেখান থেকে অ্যাভোগাড্রো নাম্বার রিলেটেড একটা প্যারামিটার আমরা বের করব। আমরা একটা কলয়েডাল সিলিন্ড্রিক্যাল কলাম নেব, যেখানে একটা কলয়েডাল পার্টিকেলের উপরে ডিফারেন্ট হাইটে কি প্রেশার পড়ছে এবং সেই প্রেশার থেকে তার রিলেটেড ফোর্সটা কত, সেইখান থেকে এই সমীকরণটা নির্ণয় করব। কিন্তু প্রথমে আমরা একটা গ্যাসিয়াস কলাম কনসিডার করে নেব, ঠিক আছে? সেই গ্যাসিয়াস কলামের সাথে আমরা কম্পেয়ার করে একই রকম ইকুয়েশন কলয়েডাল কলামের মধ্যে অ্যাপ্লাই করব। এই জায়গাটা খুব বোঝার আছে, আমি আগে পড়লে বুঝতে পারবো কোন জায়গাটা থ্রাস্ট এরিয়া, বুঝতে হবে জিনিসটা। Let us consider a dilute colloidal suspension contained in a tall cylinder. অর্থাৎ একটা টল সিলিন্ডারের মধ্যে একটা ডাইলুট কলয়েডাল সলিউশন আমি নিয়েছি বা কলয়েডাল সল আমি নিয়েছি। The equilibrium distribution of the salt particles, equilibrium distribution মানে কি, ওরা এখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, পার্টিকেলগুলো নিজে নিজে জায়গায় রয়েছে না, ব্রাউনিয়ান মোশন হচ্ছে, কিন্তু ওভারঅল অ্যাভারেজ ডিসপ্লেসমেন্টগুলো 0। At different heights from the bottom of the container will depend upon the force acting on the particle. যেটা বললাম যে পার্টিকেলগুলোর উপরে যে ফোর্সগুলো অ্যাক্টেড হচ্ছে, আপওয়ার্ড ফোর্স এবং ডাউনওয়ার্ড ফোর্স, এই দুটো ফোর্সকে আমরা কাউন্টার ব্যালেন্স করব। The situation is quite analogous to the distribution, এই জায়গাটা হচ্ছে আসল। The situation is quite analogous, এই জায়গাটা হচ্ছে একদম একই রকম, analogous to the distribution of pressure. কিসের ডিস্ট্রিবিউশন? প্রেশার ডিস্ট্রিবিউশন, যেটা তোমরা কি বলবো এর আগের সেমিস্টারে ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন লতে পড়েছিলে, প্রেশার ডিস্ট্রিবিউশন অ্যাট ডিফারেন্ট অল্টিটিউডস, ঠিক সেই রকম। So the situation is quite analogous to the distribution of pressure and hence that of the molecules of a gas contained in the tall vertical column. এই হচ্ছে সেই tall vertical column, ঠিক আছে? ফিগার ক্যাপশনে আমি তাই লিখেছি, সিলিন্ড্রিক্যাল tall vertical column of the gas molecules. কি আছে এখানে? এইখানে এই টল ভার্টিক্যাল কলামে পুরোটাই গ্যাস মলিকিউল, এই উচ্চতায় তার চাপ হচ্ছে পি, এগুলো অ্যারো কিন্তু, আর একটু ওপরে ডিএইচ প্লাস এইচ উচ্চতায়, অর্থাৎ একটা ডিস্ক এখানে কল্পনা করা হয়েছে যার বেধ বা উইডথ হচ্ছে ডিএইচ। তো ঠিক এইচ প্লাস ডিএইচ উচ্চতায় চাপ ডিপি পরিমাণ কমে গেল, হয়ে গেল পি প্লাস ডিপি, পি মাইনাস ডিপি। তো
এই যে ডিস্কটার উপরে দু রকম চাপ আছে, একটা আপওয়ার্ড প্রেসার, একটা ডাউনওয়ার্ড প্রেসার। চাপ বলবো না, দুটো ফোর্স আছে, একটা আপওয়ার্ড ফোর্স, একটা ডাউনওয়ার্ড ফোর্স। এই ফোর্স দুটো পরস্পরকে ব্যালেন্স করছে। ওকে, এবার আমরা ক্যালকুলেশনে চলে যাচ্ছি। একটা গ্যাস মলিকুলের ক্ষেত্রে কি হয়? তো এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, এটা দিয়ে শুরু করলাম আমরা। সো দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কলাম ইকুয়াল টু এ। অ্যাট হাইট এইচ দ্য প্রেশার অফ দ্য গ্যাস ইকুয়াল টু পি, যেটা বললাম ওই কলমটা দেখিয়ে। ইফ আ থিন ডিস্ক, অর্থাৎ সেই ডিস্কটা যেটা কিনা বেদ হচ্ছে ডিএইচ, অ্যাট হাইট এইচ, এইচ উচ্চতায় যেটা রয়েছে, ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট, দেন প্রেশার অ্যাট হাইট এইচ প্লাস ডিএইচ ইকুয়াল টু পি মাইনাস ডিপি, যেটা বললাম। এবার দেখা যাক কি হচ্ছে। প্রথমে F2 ডাউনওয়ার্ড থ্রাস্ট, এই দেখো F2 মানে নিচের দিকে যে চাপ, নিচের দিকে থ্রাস্ট, থ্রাস্ট মানে এখানে ফোর্স, আর আপওয়ার্ড থ্রাস্ট মানে F1। তো দ্য ডাউনওয়ার্ড থ্রাস্ট F2 অফ দ্য গ্যাস মলিকিউলস, এগুলো কিন্তু গ্যাস মলিকিউল, কিন্তু এখন আমরা কিন্তু কলয়েড থেকে একটা অ্যানালোগাস কলামে চলে গেছি যেটা কিনা গ্যাস দিয়ে তৈরি। উইদিন দ্য থিন ডিস্ক বিটুইন হাইট এইচ অ্যান্ড এইচ প্লাস ডিএইচ, এই যে থিন ডিস্কটা যেটা এইচ উচ্চতায় রয়েছে, যার বেদ কিনা ডিএইচ, ইজ কাউন্টার ব্যালেন্সড অ্যাট ইকুইলিব্রিয়াম বাই আপওয়ার্ড থ্রাস্ট F1। আপওয়ার্ড থ্রাস্টটা হচ্ছে F1 অফ দ্য সেট পোর্শন, ওই জায়গাটার উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা, অরিজিনেটিং ফ্রম দ্য কাইনেটিক মোশন অফ দ্য গ্যাস মলিকুল, যেটা কিনা উৎপত্তি হচ্ছে গ্যাস মলিকুলগুলোর কাইনেটিক এনার্জির জন্য। কারণ ওপরের দিকে ন্যাচারালি, নিচের দিকে যেটা F2, নিচের দিকে ন্যাচারালি কাইনেটিক এনার্জির জন্যই হবে, আর ওপরের দিকে গ্যাসের চাপের জন্য হবে, তাই না? তাহলে F2 ইকুয়াল টু এইচ রো জি, এখানে এইচ এর মানটা ডিএইচ, রো হচ্ছে ডেন্সিটি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এই এইচ রো জি প্রেশারের সাথে এরিয়াকে গুণ করে দিলাম, হয়ে গেল ফোর্স F2। আর নিচের দ্য আপওয়ার্ড থ্রাস্ট F1, যেটা যে আপওয়ার্ড থ্রাস্টটা কি না, নিচ থেকে যে চাপটা আসছে, এবার এই চাপটা তো উল্টো ডিরেকশন হচ্ছে, এটা যে ডিরেকশন এটা তার উল্টো ডিরেকশনে, সেই জন্য মাইনাস সাইন আমরা ব্যবহার করেছি, তার সাথে আমরা সেই ক্রস সেকশনাল এরিয়াকে গুণ করে দিলাম, হয়ে গেল মাইনাস ডিপি ইন্টু এ। তো দুটো সমান সমান ব্যালেন্স অ্যাট ইকুইলিব্রিয়াম, এটা ইকুয়াল টু এটা, তারপরে ডিপি ইকুয়াল টু, এইবার দেখো রো এর জায়গায় আমি mn বসিয়েছি, দেখো রো ইকুয়াল টু mn। কারণ কি না, এন হচ্ছে নাম্বার ডেন্সিটি, একটা ইউনিট ভলিউমের মধ্যে যতগুলো গ্যাস মলিকুল আছে, প্রত্যেকটা মলিকুলের ওজন ভর যদি এম করে হয়, তাহলে গ্যাসটার মোট ভর কত, mn। এবার সেটা কার মধ্যে রয়েছে, সেটা একটা ইউনিট ভলিউমের মধ্যে রয়েছে। সো দিস ইজ দ্য নাম্বার, দ্যাট ইজ দ্য ডেন্সিটি n। ইফ n ইজ দ্য নাম্বার ডেন্সিটি, দেন mn ইজ দ্য ডেন্সিটি অফ দ্য গ্যাস। সো রো ইকুয়াল টু mn, m equal to mass of each gas molecules, and n equal to number density of the gas molecules. Now from the kinetic theory আমরা কি জানি, p equal to 1/3 mc square, c হচ্ছে তোমার কি RMS velocity। ওকে, এখানে n টা কিন্তু আবার নাম্বার ডেন্সিটি, m হচ্ছে গ্যাসের ইচ মলিকুলের মাস, c হচ্ছে RMS velocity। তাহলে p equal to 1/3 mc square, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। সেই 2 নম্বর সমীকরণকে উভয় পক্ষকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, সেক্ষেত্রে dp equal to 1/3 mc square into dn হয়ে যায়। অতএব এইবার dp ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এই 1/3 কে আমরা 2/3 dn করে দিলাম, আর mc স্কোয়ারটাকে হাফ mc স্কোয়ার করলাম, দুই দুই কাটাকুটি গেলে আলটিমেটলি 1/3 mc স্কোয়ার dnই থাকে। বাট উই নো দ্যাট কাইনেটিক এনার্জি মানে কি 3/2 kT। তাহলে এই এপসাইলন কাইনেটিক এনার্জি হাফ mc স্কোয়ার, যেটা কিনা ইকুয়াল টু 3/2 kT, তাহলে এই হাফ mc স্কোয়ারের জায়গায় আমরা কত বসিয়ে দেবো না 3/2 kT। ওকে, তাহলে dp ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে না, এই তোমার গিয়ে ওই 2 নম্বর সমীকরণে যদি বসাই আমরা, সরি 2 নয়, এই সমীকরণটাতে এইখানে 3/2 kT যদি বসিয়ে দিই, তাহলে 2/3 এর সাথে 3/2 কাটাকাটি যাবে, পড়ে থাকবে dn ইন্টু kT। তাই হলো dp ইকুয়াল টু kT ইন্টু dn, এটা হলো 3 নম্বর সমীকরণ। এবার 1 এবং 3 কে আমরা কম্পেয়ার করি। 1 এর ডান পক্ষে কি আছে, বাম পক্ষে dp, আর ডান পক্ষে আছে মাইনাস mngdh। 3 এর বাম পক্ষটা একই dp, কিন্তু ডান পক্ষে কি আছে kT dn। তাহলে দুটো ডান পক্ষকে সমান সমান করে দিচ্ছি, করে দিলে কি হচ্ছে মাইনাস mngdh ইকুয়াল টু kT dn। অর এবার একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম, রিঅ্যারেঞ্জ করলে কি হলো, kTটা বাঁদিকে চলে এলো, আর তার সাথে dnটা তার সাথে রইলো, আর এই nটা এদের তলায় চলে এলো, পুরো জিনিসটা বাঁদিকে চলে এলো, আর মাইনাস সাইন সমেত mgdh ডান দিকে থাকলো। এই জাস্ট পাল্টাপাল্টি করলাম। এবার কি লিখেছি দেখো, ইন্টিগ্রেটিং বোথ সাইড, উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেট করব। কিভাবে ইন্টিগ্রেট করব, অর্থাৎ দুটো লিমিট দেবো। লিমিটগুলো কি, এই h1 একটা লিমিট, h2 একটা লিমিট। তাহলে n এর ভ্যালুগুলো কি হবে, dn থাকার জন্য
একটা n1 হবে, একটা n2 হবে। h1 এর নাম্বার ডেন্সিটি n1 আর h2 এর নাম্বার ডেন্সিটি হচ্ছে n2। ওকে, দেখো তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস এটসেট্রা এটসেট্রা, লিমিট দিলাম। তো এই হলো kt, ইন্টিগ্রেট করলাম n1 টু n2 লিমিট, আর এখানে h1 টু h2 ইন্টিগ্রেশন করলে যেটা আসে সেটা হচ্ছে এটা kt ln n2 বাই n1, এখানে মাইনাসটা মাইনাসই থাকছে, mg থেকে গেল, আর এটা হচ্ছে h2 মাইনাস h1। h2 মাইনাস h1কে আমরা ডেল্টা h লিখে দিচ্ছি। তারপর আমরা চলে যাব পরের সমীকরণটাতে, মাইনাস সাইনটাকে তুলে দেবো, তাহলে n2 বাই n1টা n1 বাই n2 হয়ে যাবে, তাই না? আপসাইড ডাউন হয়ে গেল আর মাইনাস সাইনটা উঠে গেল। এবার বলছিলেন কনস্ট্যান্ট কে মানে কত, r বাই n0। r বাই n0 এর মান আমরা এই কে এর জায়গায় বসালাম, তাহলে কে এর জায়গায় r বাই n0 বসালাম, তাহলে kt মানে r বাই n0 t ln n1 বাই n2 mg ডেল্টা h। এই হলো, এবার রিঅ্যারেঞ্জ করলে n0 ইকুয়াল টু এই পুরো জিনিসটা দাঁড়াচ্ছে। n0 মানে কি না rt ln n1 বাই n2 mg ডেল্টা h। এটি 5 নম্বর সমীকরণটা হচ্ছে গ্যাস মলিকুলের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে অ্যানালোগাস একটা কলয়েডাল কলামের ক্ষেত্রে এটা প্রয়োগ করলে কি দাঁড়ায় চেহারাটা। সো দিস ইকুয়েশন 5 ইজ ভ্যালিড ফর ডিস্ট্রিবিউশন অফ মলিকিউলস ইন এ গ্যাস উইল অলসো হোল্ড গুড, মানে একই রকমভাবে প্রযুক্ত হবে ফর ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন অফ সল্ট পার্টিকেলস ইন আ সাসপেনশন। এবার আর্কিমিডিসের সূত্র মনে আছে? আর্কিমিডিসের সূত্র মানে কি, একটা জিনিসের ভর ধরো, নিজস্ব ভর ধরো m1, হ্যাঁ, বা d1 ডেন্সিটি, আর জলের ডেন্সিটি হচ্ছে d2, ঠিক আছে? তো সে যদি জলের থেকে ভারী হয় তাহলে তার এফেক্টিভ ডেন্সিটি কত হবে, d1 মাইনাস d2। আর যদি হালকা হয় তাহলে সেক্ষেত্রে d1 মাইনাস d2টা নেগেটিভ হবে, অর্থাৎ জলের থেকে হালকা। তো কি হয়, জলের ডেন্সিটির সাথে তার ডেন্সিটির যে বিয়োগফল যেটা, সেটাই হচ্ছে তার এফেক্টিভ ডেন্সিটি। বস্তুর ডেন্সিটি মাইনাস জলের ডেন্সিটি ইকুয়াল টু জলের মধ্যে ভাসমান বা জলের মধ্যে অবস্থিত বস্তুর এফেক্টিভ ডেন্সিটি। তো কলয়েডাল পার্টিকেলগুলো কি হয়, জলের মধ্যে সাসপেন্ডেড অবস্থায় থাকে, তাই তো? সাসপেন্ডেড অবস্থায় থাকলে তার যে ডেন্সিটি, নিজস্ব ডেন্সিটি, সেটা তো আমরা মাপতে পারি না, তার এফেক্টিভ ডেন্সিটিটা আমরা মাপবো। সেটা অবশ্যই জলের ডেন্সিটি, তার ডেন্সিটি থেকে আমরা বাদ দিয়ে দেবো। সেই কারণে আমরা এই ইকুয়েশন নম্বর 5টাকে একটু মডিফিকেশন করব। সেটা হলো ইফ d ইজ দ্য ডেন্সিটি অফ দ্য কলয়েডাল পার্টিকলস and d0 is the density of the dispersion medium, মানে মিডিয়াম বলতে এখানে তো ওয়াটারই হবে আমাদের ক্ষেত্রে। তো যদি ওয়াটার ছাড়া অন্য কোনো মিডিয়ামে করে তাহলে সেই মিডিয়ামের ডেন্সিটি, সেখানে ওটা d0, দেন দ্য এফেক্টিভ ডেন্সিটি অফ দ্য পার্টিকেল ইকুয়াল টু d মাইনাস d0। ওকে, আচ্ছা, আর পার্টিকেলগুলোর রেডিয়াস যদি r হয় তাহলে পার্টিকেলগুলোর ভলিউম কত হবে, 4/3 পাই r কিউব, তাই না? ইফ r is the radius of the colloidal particle then volume of each particle equal to 4/3 pi r cube। তাহলে তার এফেক্টিভ মাস কত হবে, মাস কি হবে, ভলিউম ইন্টু ডেন্সিটি হচ্ছে মাস, তাহলে মাস m, এক একটা পার্টিকেলের মাস কত হবে, 4/3 পাই আর কিউব d মাইনাস d0। ওকে, এই মানটা আমরা 5 নম্বর সমীকরণে বসাবো। 5 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে এই জিনিসটা m এর জায়গায় বসছে, অর্থাৎ mg ডেল্টা h ছিল, সেখানে 4/3 পাই আর কিউব d মাইনাস d0 ডেল্টা g ডেল্টা h হচ্ছে। সো এই হলো অ্যাভোগাড্রো সংখ্যা বের করার একটা সমীকরণ। এবার রিলেটেড দুটো অঙ্ক রয়েছে রক্ষিতের বইয়ে, সেগুলো আমি লিখে তোমাদেরকে পাঠাবো, তোমরা নিজেরা করবে, ঠিক আছে? তো এইখানে আমার তাহলে কলয়েডাল কেমিস্ট্রি শেষ হয়ে যাচ্ছে, এরপর আমরা অ্যাডজর্পশন ধরবো। ধন্যবাদ।